একটা সময় ক্যান্সার শব্দটা শুনলেই মানুষ ভয়ে আঁতকে উঠলেও এখন যেন এই রোগটা আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। কারণ প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ক্যান্সারে আক্রান্ত কারো খবর আমরা শুনি। বলা যায় প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ লড়ছেন এই রোগের সঙ্গে। দিন দিন দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, তবে প্রশ্ন হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কি সেই গতিতে এগোচ্ছে? দর্শক, আজ বদ্যিবাড়িতে আমরা কথা বলবো ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের ব্যবস্থাপনা নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ হাই, বাংলাদেশের একজন প্রথিতযশা ক্যান্সার বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত আজকের বদ্যিবাড়িতে। ধন্যবাদ স্যার, আমরা যেহেতু আজকে ক্যান্সার নিয়ে কথা বলছি এবং শুরুতেই যদি বাংলাদেশের পরিস্থিতিটা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এই রোগীর সংখ্যা কেমন? ভয়াবহ। ক্যান্সার সংখ্যা খুব বেড়ে যাচ্ছে দিন দিন। খাওয়ার উপরে বেশি করছে আর কি। খাওয়াটা আমরা কী খাচ্ছি জানি না। তারপর একটা ধূমপান তো আছে, পরিবেশ আছে, সব কিছু মিলে আস্তে আস্তে খুব বেশ বেড়ে যাচ্ছে। জি, বাড়ছে যে তাও আবার যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। চিকিৎসা ব্যবস্থা তো আমাদের খুবই অপ্রতুল, নাই বললেই চলে। যে সংখ্যা রোগীর সংখ্যা যত বেশি সেই তুলনায় নাই বাড়ছে। আমার সেন্টারও নাই, মানে জনবলও নাই। তো এই নিয়ে হচ্ছে প্রবলেম। সে নিয়ে আসলে করণীয় কি আছে স্যার আপনারা যারা দেখছেন? করণীয় আমরা যেটা এখন চিন্তা করছি, আমাদেরকে মেনলি প্রাইমারি প্রিভেনশনের দিকে জোর দিতে হবে, যাতে না হয় সেটা যেতে। যে কারণে মানুষকে অ্যাভয়েড করতে হবে, জনকে সচেতন করতে হবে যে কীভাবে চললে এটা হবে না। আচ্ছা, সেইভাবে সচেতন করতে হবে লোককে, এবং যদি সূচনা ধরা পড়ে সেই জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, তাহলে পরে আমরা চিকিৎসা করতে পারবো। আচ্ছা, আর যেগুলো চিকিৎসার বাইরে চলে গেছে তাদেরকে আমরা ওই প্যালিয়েটিভ কেয়ার দিয়ে দিই যাতে ভালোভাবে থাকে। ইদানিংকালে আবার স্পিরিচুয়াল মেডিসিনটা আসছে। স্পিরিচুয়াল মেডিসিন কিছু কিছু রোগী ভালো হয়ে যাচ্ছে একেবারে অ্যাডভান্স কেস থেকে। সেটা আসলে কি ধরনের স্যার? এইটা হচ্ছে আমাদের বডির শরীর দুইটা অঙ্গ, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে আত্মা। আচ্ছা, শোল। এটা শোলটাই কিন্তু আসল আমি। জি, শরীরটা হলো আমার ক্যারিয়ার, আত্মাটা কোনোদিন মরে না, বডিটাই মরে যায়। জি, জন্মের আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেন। আমাদের যখন মায়ের পেটে বয়স 120 দিনের মতো হয় তখন ফেরেশতা আসেন, এসে ওই শোলটাকে শরীরে বসায় দেন, ফিচার প্রোগ্রামিং করে দেন। যার ফলে কি তখন থেকে তার শুরু হলো জীবন, তখন থেকে তার হার্ট পার্ট শুরু হলো, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। তো ওই শোলটাই হলো মেইন। মরার সময় শোলটা নিয়ে চলে যায় ফেরেশতা এসে, সঙ্গে সঙ্গে মরে যায়। তো এই শোলটারে আমরা খুব বেশি একটা গুরুত্ব দিই না। আমরা শরীরটাকে নিয়ে বেশি চিন্তা করি। শরীর কষ্ট হয় বলে সেটা নিয়ে লাফালাফি করে চিন্তা করি। কিন্তু যদি আমরা ভালো করে চিন্তা করে দেখি, তো দেখা যাবে যে শোলটার কারণে আমাদের অসুখ বিসুখ। আচ্ছা, শোলটাকে আমরা যত্ন করছি না বলে শোলটা আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, শোলটা অসুস্থ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন এবং বলে দিয়েছেন কীভাবে চলতে হবে। আমরা সেইভাবে না চলি, আচ্ছা, তাহলে ন্যাচারালি আমাদের বিপদে পড়তে হবে। জি, এবং কোনো সব আয়াতও আছে যে বিপদ আপদ যা কিছু হয় সবই তোমাদের নিজস্ব কারণে। এইটা আল্লাহ তাআলা কারো কোনো দোষ। অর্থাৎ আমাদের শরীরটা এমনভাবে প্রোগ্রামিং করা আছে যে ওইভাবে না চলি তাহলে শরীরের ভিতরে নানা রকম রিয়াকশন ফলে আস্তে আস্তে একসময় তো ক্যান্সার হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে আমরা বলি চিকিৎসা আমরা করতেছি, আল্লাহ তাআলা বলেছে অসুখ হলে চিকিৎসা করবা, সেই সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে। তো ওইটার জন্য হচ্ছে যে আল্লাহকে বলতে হবে তোমাদেরকে রিপেন্ট করতে হবে, মানে তওবা করতে হবে, আর মাফ চাইতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা রহমানুর রহিম, মাফ করে দেন, মাফ করে দিলে তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটাই হলো মেইন আর কি স্পিরিচুয়াল। আর আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে স্যার, সেগুলো আসলে কতটুকু? চিকিৎসা ব্যবস্থা যেমন একটা মেনুর সার্জারি, যদি আর্লিসে ধরা পড়ে অপারেশন করলে ভালো হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে রেডিওথেরাপি লোকালায় জায়গায় থাকে, রেডিওথেরাপি দিয়ে ওটাকে পুড়িয়ে মেরে দেওয়া যায়। আর সরিয়ে পড়ে বা সাপটি হয় তাহলে কেমোথেরাপি ইঞ্জেকশন দেওয়া দিতে হবে। রেডিওথেরাপি সেন্টারটা খুব বেশি একটা নাই আমাদের, যা দরকার প্রায় 120-130 মতো দরকার। সেখানে হাতে গোনা 20-30টা আছে। তবে তো আবার কিছু আছে অকার্যকর, নষ্ট হয়ে যেতে, মেনটেন্যান্স হয় না ঠিক মতো। তো এই জন্যে আর সব বিদেশ থেকে আসে দামি দামি মেশিন। তো
তো ওইটা নিয়ে তার প্রথমে কিছু মেন পাওয়ার লাগে বেশ। সার্জন আমাদের আছেন, আমার সার্জনে মোটামুটি ভালো, কিন্তু ক্যান্সার সার্জারিতে বিশেষজ্ঞ একটু কিছু কম আছে। তো ওই জন্য কিছু ট্রেনিং লাগে আর কি, মোটামুটি কাজ চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে দক্ষ জনবল তৈরি করা, এই দক্ষ জনবল তৈরি করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? দক্ষ জনবলের জন্য আমরা অঙ্কোলজি ক্লাব থেকে জি, আমরা চিন্তা করে দেখছিলাম যে এটা প্রায় 2000 সালের দিকে যে আমাদের জনবলকে দক্ষ করতে হবে। জি, করতে হলে আমরা তো সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান, জি, তো আমরা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে করতে হবে, লোকাল ট্রেনিং। বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধবরা আছে, ওদেরকে বললাম আয়সা কয়েকদিন থেকে ট্রেনিং করে দিলে, হাতে কোনো কিছু শিখিয়ে দিল। জি, আর কিছু আবার সেমিনার করে বিভিন্ন দেশে ওদেরকে পাঠানো, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, প্রতি বছর আমরা কনফারেন্স করতেছি, কনফারেন্স থেকে যথেষ্ট অনেক বিদেশিরা আসতেছেন। আমাদের লোকাল ডাক্তারদেরকে ট্রেন আপ করতে, তাদেরকে ওয়ার্কশপ করে হাতে কলমে ট্রেনিং দেওয়া হচ্ছে। জি, তারপর তাদেরকে শেখানো হচ্ছে কীভাবে পেপার পাবলিশ করতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়। এগুলো সব প্রতিদিকে আমরা সব দিক থেকে আমরা চেষ্টা করছি। প্রতি বছরই তো আপনারা একটা কংগ্রেস করে থাকেন, সেই কংগ্রেসের আসলে সুফল আসলে কতটুকু ঘরে তুলতে পেরেছেন বলে মনে করেন? সুফল অনেক হয়েছে, আচ্ছা, কারণ সুফল যথেষ্ট হয়েছে। কারণ আগে তো আমাদের ছেলেপেলেরা মুখে বলতো না, এখন তারা রিসার্চ করতেছে, পেপার পড়তেছে। বিদেশ থেকে তাদেরকে রাখা হচ্ছে পেপার পড়ার জন্য, বিদেশে যাচ্ছে তারা আমাদের পেপার নিয়ে আমাদের কাজ করে যাচ্ছে। তো এই দিক থেকে আমরা যথেষ্ট উন্নতি করছি এবং চিকিৎসার ব্যাপারে যথেষ্ট উন্নতি হয়েছে। জি, যেমন সার্জারির দিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, রেডিওথেরাপিতে অনেক উন্নতি, লেটেস্ট আমরা চলে আসছি মোটামুটি। আচ্ছা, কিন্তু কালকেও একটা ওয়ার্কশপ হবে রেডিওথেরাপির উপরে। কন্ট্রোমারি আমাদের বাংলাদেশেই একজন ইংল্যান্ডে উনি করেছেন। জি, অল্টারনেট কাজেই আছে না আমাদের এআই বেসড উনি কন্ট্রোলিং সিস্টেম বাইর করেছেন উনি, আপনি যে কোম্পানি করেছেন। তো পুরো জিনিসটা সফটওয়্যারটা আমাদেরকে এখানে ফ্রি দিতে যাচ্ছেন একজন। আচ্ছা। তো ওটা শেখাচ্ছেন কীভাবে করতে হবে। প্রতি বছরই দেখি 15-16 দেশ থেকে 30-এর ঊর্ধ্ব চিকিৎসকরা আসেন, তো তাদের সাথে আপনাদের যে নলেজ শেয়ারিং হয় সেখানে আসলে কোন জিনিসটা গুরুত্ব পায় যে তাদের দেশের অবস্থা এবং আমাদের দেশের অবস্থা তো অবশ্যই ভিন্ন, তো সেক্ষেত্রে আসলে আপনাদের কি আমরা ব্যবস্থা? ওইভাবেই বলি যে আমাদের এই পজিশন, জি, তোমরা যেভাবে পড়ো কীভাবে এটা হবে সেইভাবে ওর অ্যাকচুয়ালি আমাদেরকে গ্রুম করে দেয়। জি, তো এইভাবেই চলছে, এইভাবে আমরা শেখার চেষ্টা করছি যে আমাদের পরিস্থিতির মধ্যে আমি বিদেশে গেলাম, ওখানে ভালো দেখে আসলো, এর সাথে কিছু করতে পারবে না, তাকে সেই ফ্যাসিলিটি আমি দিতে পারছি না, অর্থাৎ আমার যে ফ্যাসিলিটি এর মধ্যে আমি কতটুকু দিতে পারি, জি, আমাকে 100% দেওয়ার চেষ্টা করতে হবে, এইটুকুনি আর কি। এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু অনেক বছরই করছেন, তো সেক্ষেত্রে আসলে একদম প্রান্তিকের রোগী যারা আছেন তারা সুফল পাচ্ছেন কিনা? পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। জি, এখন অনেক ট্রেন পুল আপ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে এরা, চিটাগাঙে, রাজশাহীতে, বগুড়ায়, দিনাজপুরে, রংপুরে, এই যে বিভিন্ন জায়গায় এরা সব ওখান থেকে ট্রেনিং নেয় এবং বেশ ভালোই করতেছে। এবং প্রতি বছরতে অবশ্যই অনেকগুলো বিষয়ে কথা হয় এবং অনেকগুলো আলোচনা হয় কিংবা রিসার্চ পেপার দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেই কংগ্রেসে সমস্যা সম্ভাবনা নিয়েও কথা হয়, তো সেগুলো আসলে যথাযথ জায়গায় আপনারা পৌঁছাতে পারেন কিনা কিংবা সরকারের সাথে এই বিষয়ে আলাপ হয় কিনা? সরকারের সাথে আমাদের খুব বেশি একটা আলাপ নাই। আচ্ছা, সত্যি কথা বলতে কি আমরা ওই সরকারের মধ্যে গেলে ঝামেলা পড়ে যায়, নানান রকম প্রশ্ন হাতে আসে না। যারা বলছে সরকার, আমরা সরকার করছে করুক, তার সাথে আমরা আছি। আমরা আমাদের মানে বেসরকারিভাবে যতটুকু পারি চেষ্টা করি আর কি। আচ্ছা, এটাই হলো আমাদের উদ্দেশ্য আর কি। সেই জন্য আমরা খুব বেশি একটা ফোকাসও করি না, আমরা করে যাচ্ছি কাজ। আচ্ছা, তো এটাই করে অনেকখানি হয়েছে, এখন অনেকে আসতেছে। প্রথমত খুব বেশি 600-700 হতো, এবার তো বোধহয় 1200-এর উপরে প্লে স্টেশন হয়ে গেছে, জায়গা হয় না। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের যে ভৈরব যেটা রেডিসন হোটেল, ওইখানেও জায়গা করা যায় না এতগুলো লোক। জি, তো দেখা যায় এর মধ্যে আমরা তো অনেকবার বন্ধ করেছি রেজিস্ট্রেশন, চেক করে আর দেবো না, আর দিতে পারবো না। কিন্তু লোক আশপাশে একসাথে আসলে তো মুশকিল হয়ে যাবে। তো এই জন্যে আর কি এখন চেষ্টা করতেছি, দেখা যাক। এখন আমাদের অনলাইনেও আমরা মানে ভার্চুয়ালি অনেক প্রোগ্রাম করতেছি আমরা। যেমন এই যে কোভিড পিরিয়ডে প্রচুর কাজ করেছি আমরা অনলাইনে, বিভিন্ন দেশ থেকে সবাই বেশ হেল্প করছে আমাদের। বিদেশ থেকে বেশ আমেরিকা, ইটালি, তারপরে ইউকে তো আছেই,
ইন্ডিয়া আছে, পাকিস্তানে খুব বেশি আসতো না, এবার পাকিস্তানে বেশ কিছু আসছে, ইন্ডিয়া কমে গেছে এখন। স্যার, প্রযুক্তি নিয়েও তো আগাচ্ছে তারা, যেমন আপনি বলছিলেন যে যুক্তরাজ্য থেকে আমাদের এখানে চিকিৎসক আসছেন, সেমিনারে অংশ নিচ্ছেন, সেক্ষেত্রে এই প্রযুক্তিগত আমরা কতটুকু এগোতে পারছি? প্রযুক্তিগত আমরা তো যতটুকু পারতেছি করতেছি, আমরা জ্ঞানটা পাচ্ছি, জি, কিন্তু লেটেস্ট প্রযুক্তিটা আমরা সবসময় করতে পারি না। আচ্ছা, আর যা যেটুকু হচ্ছে সেটুকু পেশেন্টের চাপ এত বেশি, আমরা ঠিক মতো দিতে পারছি, ইচ্ছা থাকলে দিতে পারছি না। এইটা হচ্ছে কথা, ইচ্ছা থাকলে পারছি না। এখন প্রাইভেট সেক্টরগুলোতে কিছু কিছু হচ্ছে, কিন্তু সেখানে ভিড় বেড়ে গেছে এখন অনেক। তো এইটা নিয়ে কিছু প্রবলেম। যেমন লেটেস্ট রেডিওথেরাপি, যেমন এইগুলো মডার্ন রেডিওথেরাপি, আমি তো খাজা ইউনিভার্সিটি ছিলাম, খাজা ইউনিভার্সিটি জানেন বোধ হয়, এমনাথপুর গ্রামের মধ্যে একটা বড় হাসপাতাল করেছে, মেডিকেল কলেজ আছে, ওইখানে ক্যান্সার সেন্টারটা আমি তৈরি করে দিয়ে আসলাম। তো ওইখানে লেটেস্ট রেডিওথেরাপি শুরু করেছে আমি প্রথম, জি, তারপরে এখন অন্য সেন্টারে যাচ্ছে। যেটা আমার মনে সবচেয়ে বেশি দুঃখ হয়, সেটা আমি সরকারিভাবে ডিপার্টমেন্টগুলো আমার ঠিক মতো চালাতে পারছি না। জি, এইটা আমার খুব কষ্ট হয়। আমার আচ্ছা, আমি যখন ঢাকা মেডিকেল কলেজ ছিলাম, আমি নিজে চালিয়েছি, তো আমি জানি এখানে পেশেন্ট নষ্ট হয়। তখন একটা সুবিধা ছিল যে আমাদের মেশিনগুলো ছিল সিমেন্স কোম্পানির, ওদের সাথে আমাদের মেনটেন্যান্স কন্ট্রাক্ট ছিল। কিছু একটা হইলে টেলিফোন করতাম, সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতো, আচ্ছা মেরামত করে দিয়ে দিত। তো ওই সিস্টেমটা এখন নাই। আচ্ছা, যারা মেশিন সাপ্লাই করে তাদের সাথে যদি আমরা মেনটেন্যান্স সাপ্লাইটা করি, তাহলে কোনো প্রবলেমের সঙ্গে সঙ্গে আসে তারা ঠিক করে দিল। জি, এইটা হলে জিনিসটা শুনতে হয়, কিন্তু ওই জিনিসটা হয় না। নষ্ট হইলে পরে চিঠি লিখতে হয় ডাইরেক্টরের কাছে, যারা মেশিন নষ্ট হয়েছে, ডাইরেক্টর সাহেব আর পার্টনার এক জায়গায়, সেখান থেকে আসে, তারপরে কত টাকা লাগবে, ওই টাকা স্যাংশন হয়, করতে করতে মেশিনগুলো নষ্ট হয়। আচ্ছা, এই দীর্ঘসূত্রিতার জন্যই মেশিনগুলো চালানো মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে স্যার, যেমন আমরা যেটা দেখেছি আসলে 17 কোটি 18 কোটি মানুষ আমাদের, সেক্ষেত্রে সরকারি হাসপাতাল যদি বলি ক্যান্সারের, জাতীয় ক্যান্সার, এই যে স্বল্পতা, অবকাঠামোগত তো স্বল্পতা আছে, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি আছে? কিংবা ওই ক্ষেত্রে সরকার একটা যেমন কয়েকটা ক্যান্সার সেন্টার, কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার করবে, জি, সব প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে ক্যান্সার সেন্টারগুলো হবে, সবগুলোতে নাই, কিছুগুলো আছে। জি, এইগুলো যদি করতে পারা যায় তাহলে কিছুটা হয়তো হবে। না, আমাদের যেটা করানো হলো মেনলি আমার যেটা ধারণা আর কি, আমাদেরকে ওই প্রিভেনশনের দিকে যেতে হবে, আচ্ছা, যাতে না হয় সেইটা। খাদ্যাভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, পরিবেশটাকে ঠিক করতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতা আমাদের খুবই খারাপ, আচ্ছা, এইটাকে ঠিক করা দরকার। তাদের আশা করা যাচ্ছে, আমার মনে হয় বোধ হয় হয়তো একটা মুভমেন্ট আসতেছে। আচ্ছা, যেমন ঢাকা ইউনিভার্সিটির ছেলেগুলো এখন একদম পরিষ্কার করে ফেলছে। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটির ছেলেগুলো পরে ইলেকশনের পরে তারা নিজেরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আচ্ছা, তো এই যে একটা আসতে, ওদেরকে যদি ঠিক মতো গাইড করা যায়, আচ্ছা, তাহলে পড়ার মনে পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, তখন আসলে যেই প্রিভেনশন সেটি আসলে সব কিছু আর হবে আর কি। আমরা এখন কাজ করতেছি, আমরা সোসাইটির থেকে আমরা প্রিভেনশনের জন্য কাজ করছি, বহুদিন থেকে করতেছি আমরা। তার ফলে ধূমপানে এটা তো অনেকখানি হয়েছে, ধূমপানে অনেক মানুষ সচেতন হয়ে গেছে। জি, তারপরে আমরা ওই ক্যান্সার সোসাইটি থেকে ডিটেকশনের জন্য কাজ করছি, আর্লি ডিটেকশনের জন্য স্ক্রিনিং আর কি, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার আর বলে সার্ভিস ক্যান্সার, মেয়েদের জরায়ুর ক্যান্সার, জি, এদের জন্য আমরা কাজ করতেছি ফ্রি অফ কস্ট। আমার সেন্টারে হয়, এখন আমরা গাড়িতে করে বিভিন্ন জায়গায় যারা অ্যাকাউন্ট এটা অ্যারেঞ্জ করতে পারে, সেখানে গেলে বাড়ি থেকে ওখানে আমরা করে দিয়ে আসি। আচ্ছা, তো এইভাবে প্রায় চালাচ্ছি আর কি এগুলো। স্যার, এই সচেতনতাগুলো কি স্কুল পর্যায় থেকে শুরু করা যায় না? অবশ্যই স্কুল কলেজগুলোতে বেশি করা দরকার। আচ্ছা, এখানে হলে পরে ওখান থেকে যাতে আমরা, যেমন যেমন বলি আপনি হাত ধোয়া, জি, হাত ধোয়া আমরা শিখে দিচ্ছি এখন, কিন্তু ওই জিনিসটা যদি আমি স্কুল থেকে দেখেন, একটা আমি দেখলাম মেয়েরা ওই হলি ক্রস স্কুলে পড়েছে, স্কুল কলেজে পড়েছে, জি, ওদেরকে ও মেয়েদেরকে দিয়ে ক্লাস শেষ হলে তখন সব মেয়েগুলো ঠিক করা, পরিষ্কার করে ঝাড়ুকে দেয়, ডিউটি দিয়ে দেয়, জি, এই সপ্তাহে এই কজন করবে, এই সপ্তাহে এই কজন করবে, এবার ডিউটি দেওয়া তাদেরকে শেখায় কীভাবে। তার নিজেরা যখন ঝাড়ু দেয় তখন বুঝে যেটা নোংরা করা যাবে না, তখন তার নিজেরাই নোংরা করে না। জি, তো এই জিনিসটা স্কুল থেকে শেখাতে পারলে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে অনেক ভালো। এটা করতে পারলে স্বাস্থ্য বিষয় অনেক কমে যাবে আমাদের।
অর্থাৎ স্যার সবশেষ যদি বলতে চাই যে আমাদের আসলে চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখনো ওই পর্যায়ে যায় নাই, অর্থাৎ এখন নিজ নিজ জায়গা থেকেই আসলে সচেতনতার দরকার। এটাই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে যারা পারে অ্যাফোর্ড করতে তারা করতেছে, জি সবাই তো পারে না। এটা হচ্ছে প্রবলেম। এই জিনিসটা হচ্ছে আমরা ক্যান্সার ছোট্ট একটা হাসপাতাল চালাচ্ছি, এখানে আমাদের প্রবলেম হয়। মানুষের কাছে আমরা চাই ডোনেশন, জি ডোনেশন দিয়ে কিছু কিছু কাজে গরিব পেশেন্টদের আমরা চিকিৎসা দিচ্ছি। জি কেমোথেরাপি যেটুকু পারে দেয়, না পারলে ফ্রি দিয়ে দেয়, এইভাবে আমরা করছি আর কি। তো ওইটা আর কতটুকু হয়, চার্জ হচ্ছে, চেষ্টা করছি আমরা, বাকি সব আল্লাহর ইচ্ছা। জি স্যার, একদম শেষেই চলে এসেছি আমরা, যে আমাদের দর্শক যারা আসলে আজকে দেখছেন তাদের জন্য আসলে কি বলবেন? দর্শকদের জন্য বলা হবে যে প্রিভেনশনের দিকে খেয়াল করতে হবে। আর সবচেয়ে বড় এখন যেটা আমি বলি, যেটা আমি রিয়েলাইজ করছি, সেটা হলো যে স্পিরিচুয়ালটা, আল্লাহর পথে চলতে হবে আমাদের। এটা প্রত্যেক ধর্মে কিন্তু ওটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ধর্ম মেনে চলা। যদি আমরা ঠিক মতো চলতে পারি তাহলে মনে হয় আমাদের অসুখ বিসুখ হবে না। তো এইটা হলো ধর্মের দিকে যেতে হবে, স্পিরিচুয়াল সাইডটা দেখতে হবে, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে। তাহলে আশা করা যায় কোনো বেশি অনেক প্রিভেনশনও হবে, ট্রিটমেন্ট হবে, সবই হবে। ধন্যবাদ স্যার আপনি বদ্যিবাড়িতে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ অনেক। যদি দর্শকরা যদি কিছু উপকৃত হয় আল্লাহর কাছে, সেটা আশা করুন। অবশ্যই স্যার। দর্শক, বদ্যিবাড়িতে আজকে কথা হয়েছে ক্যান্সার নিয়ে, ক্যান্সারের ব্যবস্থাপনা নিয়ে এবং বাংলাদেশের যেই পরিসংখ্যান সেটি নিয়ে। অর্থাৎ আমরা আসলে স্যার যেটি বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থা, সেটি আমরা যেই মাত্রায় পৌঁছানোর কথা, কিংবা আমাদের যেই রোগী সেই মাত্রায় বা সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছাতে পারিনি। অর্থাৎ এখন যেই ব্যক্তি পর্যায়ে যে সচেতনতা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।